প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রাজীব ঘোষ, সহকারী ইংরেজি শিক্ষক, নিউ হলিচাল পাবলিক স্কুল। আশা করি তোমরা আল্লাহর রহমতে এই করোনার কঠিন পরিস্থিতিতে ভালো আছো এবং নিরাপদে আছো এবং সেটাই চাই। তোমাদের সাথে অনেক দিন ধরে আমাদের দেখা সাক্ষাৎ নেই, ক্লাস নিতে পারছি না, সেজন্য আমাদের খুব কষ্ট লাগে। তো আশা করি খুব শীঘ্রই আমরা আবার আমাদের দেখা হবে, আমরা আবার নিয়মিত ক্লাস নিতে পারবো। যাই হোক, আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের উপরে। আজকে আমি গ্রামার আলোচনা করব। গ্রামারের মধ্যে আজকে আমি সেন্টেন্স এবং ভয়েসটা নিয়ে একটু আলোচনা করব। সেন্টেন্স তোমাদের ডিরেক্টলি আসবে না, কিন্তু সেন্টেন্স তোমাদের ন্যারেশন করতে চেঞ্জ সেন্টেন্স, যেমন ভয়েস, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এগুলো করতে তোমাদের অনেক সহায়ক হবে এবং তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক সাহায্য করবে। আর যদিও আমি ক্লাসটা অষ্টম শ্রেণী নিচ্ছি, এটা তোমাদের এই লেসনগুলো ক্লাস 6, 7, 8, 9, 10 এমনকি এইচএসসিতেও এগুলো কাজে দিবে। সেজন্য খাতা নিয়ে বসো, ক্লাসটা করো, মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। সেন্টেন্স, বাক্য। আমাদের সেন্টেন্সের গঠন সম্পর্কে এবং সেন্টেন্স আমাদের চিনতে হবে। সেন্টেন্স যদি আমরা না চিনতে পারি, আমরা কোনো গ্রামারে ভালোভাবে করতে পারবো না। সেজন্য মন দিয়ে ক্লাসটা করো। অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুপ্রাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স, দোয়া আশীর্বাদ মূলক বাক্য, সবার শেষে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বিস্ময়মূলক বাক্য বা বিস্ময়সূচক বাক্য। তো 5টা সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য; ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য; ইম্পারেটিভ সেন্টেন্স, অনুপ্রাসূচক বাক্য; অপটেটিভ সেন্টেন্স, দোয়া আশীর্বাদমূলক বাক্য; এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বা বিস্ময়মূলক বাক্য। চেনার জন্য প্রত্যেকটার আলাদা আলাদা নিয়ম আছে, প্রত্যেকটার স্ট্রাকচার আলাদা। সেই জন্য তোমাদের এই প্রত্যেকটা স্ট্রাকচার মনে রাখতে হবে, বুঝতে হবে। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি করে বুঝতে পারবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বা কি থাকলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট থেকে শুরু হয়, সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে। এরকম কোনো সেন্টেন্সই আর সাবজেক্ট থেকে শুরু হয় না, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে যে সেন্টেন্স সাবজেক্ট থেকে শুরু হয় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ। যেমন সাবজেক্ট দিয়ে শুরু হয়, যেমন she reads in a school, in a primary school. হ্যাঁ, দেখো she reads in a primary, she reads সাবজেক্ট দিয়ে শুরু হয়, যেমন
she reads in a primary school. এখানে she হচ্ছে সাবজেক্ট। এরকম অন্য কোনো সেন্টেন্সে সাবজেক্ট থেকে শুরু হবে না, শুধুমাত্র অ্যাসেপ্টিভ সেন্টেন্সই সাবজেক্ট থেকে শুরু হয়। তার মানে যে সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় সেটাই হচ্ছে অ্যাসেপ্টিভ সেন্টেন্স। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। তার মানে আমরা একটা জিনিস, একটা চিহ্ন জানি যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আরেকটা জিনিস জেনে রাখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য দুই ভাবে হয়। একটা হচ্ছে WS ওয়ার্ড আগে বসিয়ে আর হচ্ছে সাহায্যকারী ভার আগে বসিয়ে। যেমন হু আর ইউ, আর হচ্ছে ক্যান ইউ হেল্প মি। দেখো এখানে হু হচ্ছে WH ওয়ার্ড বা WH শব্দ, আর ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। এই দুইটা দিয়ে তার মানে আমরা বুঝতে পারলাম যে দুই ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। এরপর আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য মানে যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ এই শব্দগুলো থাকে সেটাই হচ্ছে, বা এই নির্দেশগুলো থাকে সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার কয়েকটা উপায় আছে। মূল ভার্ব থেকে শুরু হয়, মূল ভার্ব থেকে শুরু হয়। যেমন give me some money, যেমন help me আমাকে সাহায্য করো। হেল্প হচ্ছে মূল ভাব, সেজন্য হেল্প হচ্ছে মূল ভাব, সেজন্য হেল্প দিয়ে শুরু হলে, মূল ভাব দিয়ে শুরু হলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর লেট দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, যেমন লেট মি গো হোম, লেট মি গো হোম। নেভার দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়, নেভার টেল আ লাই, অলওয়েজ দিয়ে শুরু হয়, always speak the truth। তারপর do not দিয়ে শুরু হয়, যেমন do not বা don't hate the poor। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ধরন। এবার আমরা করব অবজেক্টিভ সেন্টেন্স।
দোয়া আশীর্বাদ মূলক বাক্য, মানে যেই বাক্য দিয়ে দোয়া আশীর্বাদ বোঝানো সেটি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, যেটা দিয়ে শুরু হয়। যেমন মেয়ে দিয়ে শুরু হয়, মেয়ে দিয়ে শুরু হয়, যেমন মেয়ে আল্লাহ হেল্প ইউ। লং দিয়ে শুরু হয়, যেমন লং লিভ আওয়ার প্যারেন্টস। এই হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের উদাহরণ। তার মানে হচ্ছে মেয়ে এবং লং দিয়ে শুরু হলে অবজেক্টিভ সেন্টেন্স হয়। মে দিয়ে কিন্তু আবার প্রশ্নবোধক বাক্য হয়, যেমন মে আই কামিং, মে আই হেল্প ইউ। ওটার মধ্যে কি থাকবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ওর প্রশ্নের একটা দরকার। কিন্তু মে দিয়ে যদি কোনো দোয়া আশীর্বাদ বোঝানো হয়, লং দিয়ে যদি কোনো দোয়া আশীর্বাদ বা মনের ইচ্ছা বোঝানো, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে মনের আকস্মিক আবেগ, যেমন হুররা, এলাস, ফাই। আবার মনের আকস্মিক ইচ্ছা, যেমন ধরেন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মধ্যে ডানা থাকতো, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, ইত্যাদি। এগুলো হচ্ছে মনের আকস্মিক ভাব। তবে এই চিহ্নটা থাকলে আমরা অবশ্যই বুঝে যাব যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই চিহ্ন থাকবে, যেমন হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। আশা করি সবাই সেন্টেন্সের ধরন এবং সেন্টেন্সের যে কীভাবে সেন্টেন্স চিনবে এটা বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদের। এখন আমরা করবো ভয়েস চেঞ্জ। খুব মনোযোগ দিয়ে ভয়েস চেঞ্জটা বোঝার চেষ্টা করবো। ভয়েস মানে হচ্ছে বাচ্চ। ভয়েস দুই প্রকার, ভয়েস গ্রুপ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আসে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমাদের সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ বেশিবার করতে হয়, কিন্তু মাঝে মাঝে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে। তাই আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, একটা যদি আমি ভালোভাবে দেখতে পারি বা বুঝতে পারি, তাহলে প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করতে পারবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম অনেকগুলো, অনেক। যেমন প্রত্যেকটা টেন্সেরই, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। ঠিক এরকম পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, প্রত্যেকটারই ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আছে। কিন্তু এই যে টেন্সের নামগুলো বলে সবগুলোর গঠন একই। তো আমরা এতগুলো না বুঝে এতগুলো যদি আমরা আমাদের বুঝতে অনেক সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে, সেগুলো এতগুলো গঠন আমরা একটা গঠনে করব। যেমন অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে প্রথমে কি করতে, এক নাম্বার, প্রথমে সেন্টেন্সে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, দুই নাম্বার হচ্ছে সাহায্যকারী ভাব। সেটা কিভাবে হবে? সাহায্যকারী ভাবটা হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী, তিন নম্বর হচ্ছে B3,
4 নম্বর হচ্ছে বাই, অন্য প্রিপোজিশনও বসতে পারে, অন্য প্রিপোজিশনও বসতে পারে। 4 নম্বর হচ্ছে, 5 নম্বর হচ্ছে এটা যেমন সাবজেক্টকে আমি অবজেক্ট বানিয়েছি, এটা কেন সাবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, এটা হচ্ছে আমি সাবজেক্টকে অবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো 5টা নিয়ম? আমি সবগুলো ভয়েসের একটাই নিয়ম, সবগুলো ভয়েস করতে সমস্যা হবে, তোমাদের বুঝতে সমস্যা হবে, এটা লং করছে সেজন্য আমরা শর্টকাট করে ফেলছি। অবজেক্টকে সাবজেক্ট, সাহায্যকের ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী, V3 মানে ভার্বের 3 নাম্বার বা পাস্ট পার্টিসিপল, বাই অন্য প্রিপোজিশনে বসতে পারে, যেমন টু বসতে পারে, অ্যাট বসতে পারে ইত্যাদি, কিন্তু ম্যাক্সিমামটা 99% বাই বসে। 5 নম্বর আবার সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, যেমন আই যদি সাবজেক্ট থেকে আমরা সাবজেক্ট, আই এর অবজেক্ট হচ্ছে মি, আবার এখানে যদি হিম থাকে অবজেক্ট, হিম এর অবজেক্ট সাবজেক্ট হচ্ছে হি, ঠিক এরকম। আশা করি বুঝতে পারছো এই ব্যাপারটা। যেমন আমি কয়েকটা উদাহরণ চলে যাবো এখন। She learns English. She learns English. এখানে she learns English, আমরা ভার্ব, আমাদের ভার্ব চিনতে হবে। আমরা প্রেজেন্ট টেন্স থাকলে am is আর আনবো, পাস্ট টেন্স থাকলে was আর আনবো। যদি তোমাদের টেন্সে দুর্বলতা থেকে থাকে, অনেকের দুর্বলতা থাকতে পারে, সেজন্য তোমরা একটা জিনিস করতে পারো, যেমন V1 থাকলে যদি ভার্বের 1 থাকে তাহলে আমরা am অথবা is অথবা are ব্যবহার করব। যদি B2 থাকে তাহলে আমরা was অথবা were ব্যবহার করব। টেন্সে যদি তোমাদের দুর্বলতা থেকে থাকে, কিন্তু ভার্বে দুর্বল থাকে তোমাদের চলবে না, ভার্ব অবশ্যই চিনতে হবে। LEARNS লার্নস, দেখে আমরা বুঝতে পারতেছি এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা B1। তো B1 থাকলে আমরা কি নিয়ে আসবো? am is are। তো প্রথম নিয়ম হচ্ছে মনে করার চেষ্টা করব আমরা যে অবজেক্ট আছে ওটাকে আমরা সাবজেক্ট বানিয়ে নিয়ে আসবো। অবজেক্ট হচ্ছে ইংলিশ, তাহলে ইংলিশ। 2 নম্বরে কি বলবে? সাহায্যকারী ভার্ব। আমি সাহায্যকারী ভার্ব বলেছি যে টেন্স ও পার্সন অনুযায়ী, তো টেন্স অনুযায়ী হচ্ছে প্রেজেন্ট টেন্স বা ভার্বের 1 নাম্বার, এবং ইংলিশের সাথে কি বলবে? am is are, কোনটা বলবে? ইংলিশের সাথে is বলবে, ইংলিশ is। তারপর 3 নম্বরে ছিল তোমাদের যে ভার্বটা থাকবে সেটা 3 নাম্বার, তো ভার্ব হচ্ছে লার্ন, লার্নের 3 নাম্বার হচ্ছে লার্ন, LEARNT, লার্ন। আরেকটা হয় LEARNED, লার্ন, দুইটাই হয়। ইংলিশ ইজ লার্ন। 4 নম্বরে কি ছিল তোমাদের? বাই। 5 নম্বরে কি হবে? যে সাবজেক্ট আছে এটার অবজেক্ট ফর্ম, শিয়ার অবজেক্ট কি? হার। তাহলে কি দাঁড়ালো? ইংলিশ ইজ লার্নড বাই হার। আমি আরেকটা উদাহরণ করি। They did the work, তারা কাজটি করেছিল। They did the work, তাহলে the work হচ্ছে অবজেক্ট, এটা আমরা সাবজেক্ট বানিয়ে নিয়ে আসলাম। The work, আমি আগেই বলেছি যে আমাদের টেন্স চিনতে হবে। যদি আমরা টেন্স নাও চিনতে পারি, টেন্স যদি আমরা দুর্বলতা থাকে আমরা ভার্বটা অবশ্যই চিনবো। ভার্ব কি? V2 থাকলে কি হবে? was অথবা were, তাহলে the work এর সাথে কি বলবে? was, the work was। তারপরে 3 নাম্বার কি? B3, did এর 3 নাম্বার do did done, done। তারপর 4 নাম্বার হচ্ছে by, তারপরে their অবজেক্ট কি? them। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমরা কি ব্যতিক্রম নিয়ম চেষ্টা করব, যেমন সেন্টেন্স যদি ভার্বের সাথে আইডি থাকে বা সেন্টেন্সে যদি ING থাকে তাহলে অ্যাক্টিভ করার সময় সাহায্যকারী ভার্ব এর পর বিং বসাতে হয়।
BEING বিং বিং বসাতে হয়। যেমন the man is singing a song. The man is singing a song. এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে আমরা কি বলবো? একই নিয়ম, শুধু এই আইএনজির জন্য বিংটা বলবো, বাকি সব যা নিয়ম আছে তাই। তাহলে কি দাঁড়াবে? এ সং সাথে ইজ বলবে, ইজ। তারপরে আমি বলেছি যে সাহায্যকারী ভার্বের পর বিং বসাতে হবে, বিং BEING। তারপরে B3 সিং এর 3 নাম্বার হচ্ছে সিং স্যাং সাং বাই দ্য ম্যান। তাহলে কি দাঁড়াবে? এ সং ইজ বিং সাং বাই দ্য ম্যান। আবার সেন্টেন্সে, অ্যাক্টিভ সেন্টেন্সে যদি হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস B3 থাকে, তাহলে পেসিভ সেন্টেন্স এ ভার্ব এর সাথে আইএনজি থাকলে পেসিভ করার সময় সাহায্যকারী ভার্ব এর পর বিং বসে। যেমন the boy is singing a song। তাহলে এটা কি হবে? a song is being sung by the boy। তাহলে কি দাঁড়ালো? the boy is singing a song। এখানে a song হচ্ছে সাবজেক্ট, is verb, তারপর হচ্ছে যেহেতু আইএনজি সেজন্য বিং নিয়ে আসছি, তারপরে B3 by, তারপরে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে the boy। আবার সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস B3 থাকে, তাহলে পেসিভ করার সময় হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এরপর বিং বসাতে হবে। যেমন I have made a wooden doll। আমি একটি কাঠের পুতুল বানিয়েছি। I have made a wooden doll। I have made a wooden doll। এখানে a wooden doll হচ্ছে অবজেক্ট, ওইখানে সাবজেক্ট বানানো যাবে a wooden doll। এখন I have
এই আয়ের সাথে হ্যাভ বসে, কিন্তু উডেন ডট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বসে, এখানে বলবে হ্যাজ। হ্যাজ হচ্ছে এমন একটা ভার্ব যেটা কিনা শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার সাথে বলবে, আর কারোর সাথে বলবে না। তাহলে কি দাঁড়ালো উডেন ডট হ্যাজ। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাভের পর আমরা কি বসাবো? বিন বসাবো। উডেন ডট হ্যাজ বিন মেড, 3 নাম্বার মেড মেড বাই মি। আয়ের অবজেক্ট হচ্ছে মি। আসলে ব্যাপারটা বুঝতে পারছো? মডেল ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব থাকলে আমাদের কি বি বসাতে হয়। মডেল ভার্ব মানে যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, উইল, মাস্ট, নিড, ডেয়ার, ought to, have to ইত্যাদি ইত্যাদি থাকলে এই মডেল ভার্ব এ পর বি বসাতে হয়। যেমন মডেল ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাস্ট, শেল, শুড, উইল, উড লিখে নিয়ে যায়। শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, হ্যাভ টু ইত্যাদি থাকলে এই মডেল ভার্বের পর বি বসাতে হয়। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। তাহলে যে নিয়ম ঠিক সেই নিয়ম করবো, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। এখন অক্সিলারি ভার্বটা আমার কি ক্যান আছে, আমি ক্যান ব্যবহার করতে পারি। মডেল আমরা অন্যান্য সময় যেমন হ্যাভ, ইজ, আর, ওয়াজ এগুলো ব্যবহার করি, হ্যাভ হ্যাজ ব্যবহার করি, কিন্তু মডেল অক্সিলারি ভার্বে কিন্তু যেটা আছে আমাকে সেটাই বসাতে হবে। তাহলে ক্যান ছিল, দ্য ওয়ার্ক ক্যান, কি বলেছি যে ক্যান মডেল অক্সিলারি করার পরে বি বসাতে হবে, দ্য ওয়ার্ক ক্যান বি। তারপর যা আছে বি থ্রি, ডান বাই মি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। আমাদের ভয়েস চেঞ্জ মোটামুটি সাধারণ নিয়মগুলো প্রায় শেষের দিকে। তোমাদের আরেকটা নিয়ম আছে যে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ। ইম্পারেটিভ সবসময় আসে। ইম্পারেটিভ ভয়েসটা তোমাদের জানা উচিত। যেমন ইম্পারেটিভ ভয়েস আমার এর আগে কিছুক্ষণ আগে দেখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স কি, মূল বার থেকে শুরু হয়, লেফট দিয়ে শুরু, ইত্যাদি ইত্যাদি। তো ইম্পারেটিভ করার নিয়ম হচ্ছে, পেসিভ করার নিয়ম হচ্ছে পেসিভ এর নিয়ম বা পেসিভ করার নিয়ম, সেটা হচ্ছে অবজেক্ট না লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি। এটির নিয়ম ইম্পারেটিভ ভয়েসে, এটির নিয়ম লেট অবজেক্ট বি বি থ্রি, লেট অবজেক্ট বি বি থ্রি। যেমন হেল্প দ্য পুর, গরিবদের সাহায্য করে, হেল্প দ্য পুর। এখানে আমরা হেল্প যে মূল বাক্যে শুরু হয়েছে আমরা বুঝতে পারছি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স করবো কিভাবে? আমরা প্রথমে নিয়ে আসবো কি লেট, তারপর কি নিয়ে আসবো লেট পর আমরা কি বসাবো অবজেক্ট। অবজেক্ট হচ্ছে দ্য পুর, লেট দ্য পুর, লেট দ্য পুর, তারপরে কি বসাবো বি, তারপরে লেট দ্য পুর বি, তারপরে কি বসাবো বি থ্রি। এর বি থ্রি মানে হেল্প, হেল্পের বি থ্রি হচ্ছে হেল্প, লেট দ্য পুর বি হেল্প। লেট অবজেক্ট বি বি থ্রি, লেট অবজেক্ট বি বি থ্রি। আশা করি তোমরা এই ইম্পারেটিভ ব্যাপারটা বুঝতে পারো। সবগুলো ইম্পারেটিভ একই নিয়ম হয়। অনেক সময় লেট দিয়ে শুরু হয় ইম্পারেটিভ, কিন্তু ওই লেট দিয়ে শুরু হলে তোমার লেট দিয়ে শুরু করতে হবে, আলাদা কোনো লেট আনতে হবে না। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।